নমস্কার বন্ধুরা, তেল ঝাল মশলার ইনপুটে নুপুর আমি প্রায় 3 সপ্তাহ বাদে আপনাদের সামনে এলাম। এতটা দেরি কেন হলো সেই প্রসঙ্গে বলি। বিগত প্রায় 9 বছর ধরেই কিন্তু আমরাও প্রবাসী বাঙালি, আমরা আসামের বিভিন্ন শহরে কর্মসূত্রে ঘুরে বেড়াচ্ছি। তো এসব চিন্তাভাবনা বা কিছু রিকোয়েস্ট বা এসেছে আমাদের কাছে যে আসামের মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, তাদের খাদ্যাভ্যাস বা তাদের ঘুরে বেড়ানো, তাদের বাজারঘাট, এক কথায় বলতে গেলে তাদের দৈনন্দিন জীবন যাপনটা কীরকম সেটা যদি আমরা তুলে ধরি তাহলে আশা করি ভ্রমণ পিপাসু বাঙালি আমরা সকলেই ঘুরতে ভালোবাসি। এবং আমাদের ফ্যামিলিতে তো আমরা একবেলা সময় পেলেই সে যেভাবেই হোক মানে ঘোরাটাই আমাদের, ঘুরে বেড়ানোটাই আমাদের একটা সেকেন্ড থাকে কাজকর্মের বাইরে, পড়াশোনার বাইরে। তো সেটা তুলে ধরবো এরকম কিছু চিন্তাভাবনা কিছু নিয়ে আমরা একটু ভাবছিলাম, তাই একটু দেরি হয়েছে। এবং আসামের ঘুরতে যেহেতু সবাই ভালোবাসেন, আপনারা সবসময় আসাম বলতে যতটুকু মানে আমি দেখি সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রামে, সেটা কাজিরাঙা, কামরূপ কামাখ্যা মন্দির, মায়ের মন্দির, মানস, এতটুকুই। কিন্তু এর বাইরেও আসামে এত কিছু আছে অফবিট জায়গা, যেগুলো কিন্তু মানে একেবারেই মানুষজন জানেন না বা ঘুরতে আসেন না। সেটা আমরা যেহেতু প্রায় বিগত 9 বছর আছি বিভিন্ন জায়গায়, আসামের, অরুণাচলের, এবং সম্প্রতি আমরা নাগাল্যান্ডটাও একটু একটু করে চেষ্টা করছি এক্সপ্লোর করার। তো সেই ভিডিওগুলোও আমরা খুব শিগগিরই আপলোড করতে চলেছি আপনাদের জন্য। তো এই সব কর্মসূচি একটু চিন্তাভাবনা আমি আর সত্যজিৎ করছিলাম বলেই দীর্ঘ 3 সপ্তাহের একটা গ্যাপ এসে গেছে। তবে এই করতে করতেই কিন্তু বর্ষাকাল প্রায় শেষ, এখন আর কদিন বাদেই শুরু হয়ে যাবে দুর্গা পুজো, সামনেই আসছে বিশ্বকর্মা পুজো, মোটামুটি ইলিশ মাছের মরশুম শেষ। আমাদের প্রবাসী বাঙালিদের জন্য তো একেবারেই শেষ। কলকাতা শহরে যেমন আমরা বলি চাইলে বাঘের দুধও পাওয়া যায়, সেটা কিন্তু এই সমস্ত জায়গায় আমরা পাই না। আমরা তো গৌহাটিতে থাকি না, তার থেকে প্রায় অনেকটা দূরে আপার আসামে থাকি। তো এখানে আমরা যেটা শহরে জীবনযাত্রা সেটা পাই না তাই না, কিন্তু আমরা কিন্তু এখনও কার্বাইডে পাকা আম বা ওই বিভিন্ন রকম সার দেওয়া শাকসবজি এগুলো পাই না। তো সেই সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। সেই প্রসঙ্গেই বলছি যে ইলিশ মাছের মরশুম আমাদের এখানে শেষ। ছোট ছোট 2 পিস ইলিশ মাছ ছিল, তাই দিয়ে সত্যজিৎ আর আমি ভাবলাম যে একটু অন্যরকম কিছু করি। আমাদের তেল ঝাল মশলার ইনপুট চ্যানেলে ইলিশের নানান রকম রেসিপি আপনারা দেখেছেন, অতীতে আমরা বানিয়েছি, আপলোড করেছি। তো এই মরশুমে আমাদের শেষ প্রচেষ্টা ছিল পোস্ত বাটা দিয়ে, কাঁচা লঙ্কা পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছ ভাপা। তো সেইটা আজকে রবিবার আমরা বানিয়েছিলাম দুপুরবেলা। সেটাই চলুন তাহলে এবার সোজাসুজি চলে যাই আমাদের তেল ঝাল মশলার ইনপুটের কিচেনে। দেখতে থাকুন আমাদের আজকের রেসিপি, এবছরে ইলিশের মরশুমের পোস্ত দিয়ে ইলিশ মাছ ভাপা। চলে এসেছি বন্ধুরা কিচেনে। রবিবার দিন সকলের বাড়িতেই নানান রকম রান্না হচ্ছে। তো শুরুতেই তোমাদের বললাম যে আমরা একটু চেষ্টা করছি যে ইলিশ মাছটা একটু অন্য রকমভাবে রান্না করতে। তো আজকে আমাদের প্রচেষ্টায় আছে ইলিশ মাছ, দেখতে পাচ্ছ এখানে সুন্দর ছোট একটু পিসটা, কিন্তু এই ইলিশ মাছটা আমরা আজকে বানাবো। এখানে নিয়ে নিয়েছি আমরা পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। এই পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ইলিশ মাছটা করব ভেবেছি। ভাপা ইলিশ, ইলিশের লঙ্কা পোড়া ঝোল, এগুলো অনেক কিছুই তোমাদের দেখিয়েছি, বা ইলিশের কালো জিরে বেগুন দিয়ে ঝোল বিভিন্ন পর্বে, সেগুলো আমরাও চেষ্টা করেছি দেখাতে। তো আজকে আমাদের মনে হয়েছে একটু পোস্ত দিয়ে দেখি বানিয়ে কেমন লাগে। চলো তাহলে প্রথমেই কিন্তু আমি ইলিশ মাছের বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি এই পোস্তটা বেটে রাখা। কাঁচা লঙ্কা দিয়ে শুধুমাত্র আমি পোস্তটা কিন্তু বেটেছি। আর আমি এখানে দিয়ে দেব একে একে সামান্য পরিমাণ একটু হলুদ, খুবই সামান্য পরিমাণে, কারণ আমি এটাকে খুব একটা হলুদ রং করতে চাইছি না, জাস্ট একটু দিচ্ছি আর কি, জাস্ট অল্প একদম সামান্য, দেখতে পেলে তোমরা। আর এবার দিয়ে দেবো আমি নুন। নুনটা অবশ্যই স্বাদ মতো ব্যবহার করতে হবে,
2 পিস মাছের জন্য। তো আমি এখানে অল্প একটু টেস্ট অনুযায়ী আমার পরিবারের নুনটাও ব্যবহার করে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ, একদম মাস্টার্ড অয়েল বা কাঁচা সর্ষের তেল। ঠিক যেভাবে আমরা ভাপা ইলিশটা রান্না করে থাকি ঠিক সেম ভাবেই কিন্তু আমি চেষ্টা করব এই রেসিপিটাকেও তৈরি করতে। আর আমি দিয়ে দেবো এখানে, যেহেতু আমি 4-5টা কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছি, সেই জন্য এখন আমি রান্নাটা বসাবো মাইক্রো ওভেনে। চাইলে তোমরা গ্যাসেও করতে পারবে এটা। একটা টিফিন বক্সের ভেতরে যদি তোমরা একটা পাত্রে জল ফুটতে দাও, বড় কড়াইতে বা বড় প্যানে, তাহলে ফুটন্ত জলের ভেতরে একটা টিফিন বক্স, আগেকার দিনে যেরকম হতো, বা ভাতের হাঁড়িতে যেভাবে আগে আমরা ভাপা রান্না করতাম বা পাতুরি রান্না করতাম যখন মাইক্রো ওভেন ছিল না, সেই একই প্রসিডিওরেও তোমরা করতে পারো। তো আজকে আমি মাইক্রো ওভেনে করছি। আমি এখানে ব্যবহার করছি একটাই মাত্র চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আর আমি এখানে ব্যবহার করব এই যে পোস্তটা রয়েছে মিক্সিটা, সেটা একটু ধুয়ে অল্প একটু জল, একদম মাখো মাখো রেসিপিটা হবে, যার জন্য কিন্তু এখানে খুব বেশি জল আমরা ব্যবহার করব না। বন্ধুরা, জলটা দিয়ে নিয়েছি। এবার খুব সুন্দরভাবে এই ইলিশ মাছ দুটোকে আমি একটু উল্টে পাল্টে রেডি করে দিলাম। এবার এটা আমি বসিয়ে দেবো মাইক্রো ওভেনে জাস্ট 5 মিনিটের জন্য। 5 মিনিট দিয়ে তারপর আবার আমি একবার উল্টে নেব, নিয়ে আর 2-3 মিনিট মাইক্রো ওভেনে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছ। চলো চলে যাচ্ছি সোজাসুজি মাইক্রো ওভেনে। তোমরা কেউ কখনো পোস্ত দিয়ে ইলিশ মাছ খেয়েছো নাকি আমি জানি না। যদি খেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি 5 মিনিটের জন্য দিলাম, এরপর আমি ফিরে আসছি 5 মিনিট পরে। বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। তো এবার আমি যেটা করব, খুব সাবধানে, দেখতেই পাচ্ছ এই মাছগুলোকে জাস্ট আমি একটু উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আবার এটা আমি হতে দেব 4-5 মিনিট মতনই। তাহলেই কিন্তু একেবারে ফাইনালি রেডি হয়ে যাবে পোস্ত দিয়ে ইলিশ ভাপা। এগেইন আমি আরও 5 মিনিটই দিয়ে দিচ্ছি, তারপর কিন্তু একদম রেডি হয়ে যাবে সর্ষে নয় পোস্ত দিয়ে ইলিশ মাছ ভাপা। দেখতে থাকো, সঙ্গে থাকো। পুরা একদম কিন্তু দেখো রেডি পোস্ত বাটা দিয়ে ভাপা ইলিশ মাছ। খুব ছোট্ট রেসিপি, ম্যাক্সিমাম দেখতেই পেলে 5-10 মিনিট, আর রেডি করতে আরও 2-3 মিনিট। ঝটপট চটজলদি, এত কম মশলাপাতিতে মাথা থেকে এটা আমাদের বেরিয়েছে, সত্যজিতের আর আমার মাথা থেকে, যে পোস্তও যখন এত টেস্টি এবং ইলিশ মাছের তো কোনো কথাই হবে না, তাহলে একবার এই মরশুমে তো ইলিশ শেষ, এই ছোট ছোট 2 পিসই বেঁচে আছে, এটা দিয়ে এটা একটু ট্রাই করে দেখা যাক। আমরা আমাদের কিচেনে আজকে বানালাম। তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই ডিমাপুর কোহিমার ব্লগ নিয়ে।